আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় নিয়ে, যেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও লজিক গেট। এটি আমাদের সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আইসিটিতে নয়, ফিজিক্সের এর সমব্যবহার রয়েছে। তো ফিজিক্স এবং আইসিটি দুইটার কম্বিনেশন হচ্ছে এই চ্যাপ্টারটা। এখানে আমরা সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল যে ডিভাইস সার্কিটগুলো রয়েছে, আমরা যদি খেয়াল করি, সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 10-এর দ্বিতীয় অংশ একেবারে হুবাহু A to Z সব মিল রয়েছে। আইসিটিতে অনেক বেশি কিছু রয়েছে, ফিজিক্সে অনেক কম রয়েছে। বাট আমরা যদি এখানে অধ্যায়টিকে ভালোভাবে বুঝে শুনে পড়ি, তাহলে ইনশাআল্লাহ ফিজিক্সও আমরা ভালো করব। তো চলো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো প্রথম কথা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কি, কাকে বলে, কত প্রকার, এই সম্পর্কিত বিস্তারিত একেবারে ডিটেলস নোট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের অবশ্যই যেটা লক্ষ্য রাখতে হবে, যখনই আমার যে কোনো ক্লাস করবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। ঠিক অফলাইনে ক্লাসগুলো যেভাবে করো, আমার সামনে বসে যেভাবে করো, ভিডিওগুলো ঠিক যখন তুমি প্লে করবে তখন খাতা কলম নিয়ে বসবে। 1 by 1 আমি যখন পড়াবো, যা লিখাবো, যা বুঝাবো, তুমি তা অবশ্যই নোট করবে। কারণ নোট করে না পড়লে তুমি অনেক কিছু বুঝতে পারবে না এবং ভুলে যাবে। তো আমরা এখন এই অধ্যায়ের সংখ্যা কি এসব আসলে তোমরা আগে থেকেই জানো, কারণ সংখ্যা হচ্ছে গণনার একটা মাধ্যম, বা যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো সংখ্যা পদ্ধতির কনসেপ্টটা বেশ পুরনো। তোমাদের সাথে আমি আরেকদিন কথা বলবো সংখ্যা কিভাবে আবিষ্কার হলো, সংখ্যা পদ্ধতির যাবতীয় ইতিহাস নিয়ে। তো এখন আমরা ছোট করে যদি কথা বলি, অঙ্ক আর সংখ্যার মধ্যে বেসিক পার্থক্য আসলে কি। অঙ্ক হচ্ছে ইউনিক, অর্থাৎ একের অধিক একসাথে ব্যবহার হবে না। যেমন 1 একটি অঙ্ক, 9 একটি অঙ্ক, তারপর হচ্ছে 5 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক। এখন কিন্তু আমরা যদি 1, 9 বলি, এটা কিন্তু সংখ্যা, অর্থাৎ একের অধিক অঙ্ক একসাথে যখন ব্যবহার হয়ে যাবে তখনই আমরা তাকে বলবো সংখ্যা। আর এখন এই অঙ্ক আবার যখন পরিমাণ অর্থে ব্যবহার করা হবে তখন আবার সেটাকে সংখ্যা হিসাবেও গণনা করা যাবে বা বলা যাবে। তার মানে অঙ্ক আর সংখ্যার মৌলিক পার্থক্য হচ্ছে, সংখ্যা সবসময় পেয়ারও থাকতে পারে, আবার সিঙ্গেলও থাকতে পারে, বা 2 এর অধিক তোমার প্রতীক নিয়েও থাকতে পারে। তাহলে অঙ্ক আর সংখ্যার মধ্যে বেসিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে অঙ্কতে সর্বদা একটি প্রতীক থাকবে, আর সংখ্যাতে একটি এবং তার বেশিও থাকতে পারে। যেমন আমরা যদি 19কে দেখি, এটার মধ্যে একটি অদ্বিতীয় প্রতীক 1 এবং একটি 9 রয়েছে। তার মানে এটি হচ্ছে একটি সংখ্যা, কেননা এখানে 1-এর অধিক প্রতীক রয়েছে। আর একটি প্রতীক যখন থাকবে, যেমন 9, এটি একটি প্রতীক, এটি হচ্ছে অঙ্ক। আবার এটি যখন পরিমাণ অর্থে ব্যবহার করা হবে তখন এটিকে সংখ্যাও বলা যাবে। এখন আসি পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি আসলে কি, কত প্রকার, সেটা যদি আমরা বলি, সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত মেইনলি সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি তাকেই সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ আমরা কতভাবে সংখ্যা প্রকাশ করি। যেমন দেখো, আমি বললাম ধরো 1, 4, 3, এখন এটা একটা সংখ্যা পদ্ধতির মান নির্দেশ করে। আবার আমি 1, 4, 3-কে অন্য সংখ্যা পদ্ধতিতে আরেকটা বলবো। তার মানে এখানে আসলে মূলত এক এক সংখ্যা পদ্ধতি এক এক রকম মান প্রদর্শন করে। আবার আমরা যদি এটাকে উল্টে লিখি, দেখো 3, 4, 1, কিন্তু আবার বেশ কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে আমরা উল্টানোর পরে কোনো ধরনের চেঞ্জ পাই না। যেমন রোমান চিহ্নে 1, মানে এটাকে যদি আমি উল্টাই তার মানে কি আমার কোনো চেঞ্জ হচ্ছে? এটাকে যদি এখানে নিয়ে আসি, এটাকে যদি এখানে নিয়ে আসি, চেঞ্জ হচ্ছে না। তার মানে সংখ্যা আসলে 2 প্রকার। সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, ওই পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল মানে কি, যেগুলো আমরা স্থানিক মানের উপর নির্ভর করে, অর্থাৎ স্থানিক মান যদি আমরা চেঞ্জ করি তাহলে মান চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি বলি 32, আবার এটাকে যদি উল্টে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার 23।
তার মানে দেখো আমি এককের গড়েরটাকে দশকের, দশকেরটাকে এককের গড়ে নেওয়ার কারণে আমার ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে। এ ধরনের যে পদ্ধতি এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ পজিশনের কারণে যে সংখ্যা পদ্ধতির মান চেঞ্জ হয়ে যায় তার নামই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো হচ্ছে পজিশনাল পদ্ধতি। কি কারণে এগুলো পজিশনাল পদ্ধতি হয়েছে আমরা বুঝতেই পারছি, স্থানিক মান চেঞ্জ করার কারণে অর্থাৎ উলট পালট করার কারণে এদের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যার জন্য এটি পজিশনাল। আর নন পজিশনাল যেমন এই যে রোমান চিহ্ন, আমরা চাইলে এটাকে চেঞ্জ করলেও তেমন মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন বলতে পারো স্যার আমি যদি রোমান চিহ্ন এটা নেই যে 1 4, আবার এটা তো 6, আবার এটা যদি আমি এভাবে লিখি উল্টা দিই তাহলে তো 4 হয়ে যায়, তখন তো মানের চেঞ্জ হয়েছে। আসলে মানের চেঞ্জ হওয়াটা এভাবে রোমান চিহ্নের কাহিনীটা অনেক বিতর্কত একটা কাহিনী রয়েছে, যে রোমান চিহ্ন সবসময় হচ্ছে 1 2 3 আকারে প্রকাশ করার পরে এরপরে রোমান চিহ্নে হচ্ছে তোমার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 বলতে কিছু নাই, সেখানে আবার 5 আছে। তো এখন 4টা হচ্ছে প্রকাশ করার জন্য 4 5-এর 1 কম, যার জন্য এই যত কম 1 কম ওই 1টাকে বাম পাশে লেখা হয়। আবার 6 বলতে কিছু নাই, তাহলে 6 হচ্ছে কি 6 হচ্ছে 5-এর 1 বড়, তাহলে ওই বড় যত বেশি হবে সেটা ডান পাশে রাখা হবে। তো যার জন্য রোমান চিহ্নের বেশ কিছু বিষয় রয়েছে। আজকে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি নিয়ে কথা বলবো, যোগ এবং বিয়োগ, অর্থাৎ গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে আমরা যোগ এবং বিয়োগ যে কোনো সংখ্যা পদ্ধতির একেবারে ইজিলি একটা সুনির্দিষ্ট নিয়ম দিয়ে আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ আমরা শিখে ফেলবো। তো আজকে আমরা ওইদিকে যাচ্ছি না, আমি আরেকদিন তোমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কথা বলবো। সেদিন তোমাদের সংখ্যা পদ্ধতি কীভাবে আসলো, অঙ্ক কীভাবে আসলো, এই যে 1 কেন 1, 2 কেন 2, তারপর হচ্ছে এই তোমার এই তোমার কি বলে রোমান চিহ্নগুলো কীভাবে আবিষ্কার হলো, তারপরে হচ্ছে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো ওকে, এখন আমরা সামনে চলে যাই। আমাদের 4 প্রকার সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল, নন পজিশনাল মধ্যে আমরা বলেছি যে পজিশনাল, নন পজিশনাল। যেমন নন পজিশনাল হচ্ছে দাগ কাটা দিয়ে প্রকাশ করা হয়, এই দাগগুলো উলট পালট করলে মানের কোনো চেঞ্জ হয় না, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যদি খেয়াল করি এই নন পজিশনাল পদ্ধতির পাশাপাশি পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন দেখো তো মানের চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি কোনো ধরনের ডাইন বাম করি অথবা লেখাকে উপর নিচে করি তাহলে আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। দশমিকের ঠিক আগের সংখ্যাগুলোকে বলা হয় এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর হচ্ছে তোমার দশমিকের পরের সংখ্যাগুলোকে বলা হয় লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আসো আমরা একটু দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আগে জেনে নিই। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়ালি জানবো, তারপরে আমরা সংখ্যা পদ্ধতি প্রকাশ করার নিয়ম জানবো। দেখো সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, মূলত আরও বেশ কিছু প্রকার রয়েছে। আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে 4 প্রকার নিয়ে আলোচনা রয়েছে। আমরা এই 4 প্রকারকে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখব। বাইনারি, অক্টাল এবং হচ্ছে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো বাইনারি অর্থ 2, বাই অর্থ 2 অর্থাৎ নারী, বাইনারি অর্থাৎ 2টি বিট নিয়ে অর্থাৎ 2টি প্রতীক নিয়ে, অদ্বিতীয় প্রতীক নিয়ে এই বাইনারিটা গঠিত হয়েছে, যেটা হচ্ছে 0 এবং 1। অক্টালে হচ্ছে 8টি বিট রয়েছে, যেটা হচ্ছে প্রতীক রয়েছে 0 1 2 3 4, তারপর হচ্ছে তোমার 5 6 7 8 9। এখন দেখো বাইনারিতে বিট রয়েছে 2টি, 0 এবং 1। এখন আসো, এবং অক্টালে বিট রয়েছে 8টি, সেটি হলো 0 1 2 3 4 5 6 7। এবং ডেসিমেলে বিট রয়েছে 10টি, 0 থেকে একেবারে 9 পর্যন্ত 10টি। ডেসিমেলে রয়েছে, হেক্সাডেসিমেলে রয়েছে 0 থেকে 9 পর্যন্ত 10টি। এরপরে হচ্ছে এ বি সি ডি ই এফ পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে 10 11 12 13 14 15 16। দেখো ভালো করে দেখো,
এবার আসো পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ করলে, অত প্যারানোর কিছুই নেই। দ্বিতীয় হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলে ফেলছি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো নিয়ে কথা অলরেডি বলে ফেলছি। এখন আসো কোন নাম্বার সিস্টেমে কে কে রয়েছে এটা নিয়ে আমরা একেবারে খুব সুন্দর করে কথা বলে ফেলেছি। তো কার বেজ কত, এখানে প্রতীক 2টার জন্য বেজও 2, এখানে প্রতীক 8টার জন্য বেজও 8, এখানে প্রতীক 10টা যার জন্য বেজও 10, এবং এখানে প্রতীক হচ্ছে তোমার 16টি যার জন্য বেজও হচ্ছে 16টি। তো আমরা একটু আগে যেটা খেয়াল করব সেটা হচ্ছে যার প্রতীক, অর্থাৎ আমরা যদি বলি যে যার প্রতীক যতটি, প্রতীক যতটি তার বেজ ততটি, তার বেজ তত। এই কথাটা আমরা নোট করব যে যার প্রতীক যতটি তার বেজ তত। যেমন বাইনারিতে 2টা প্রতীক যার জন্য তার বেজ 2, অক্টালে 8টা প্রতীক তার বেজ 8, হেক্সাতে তোমার 16টা এই জন্য 16 হেক্সাডেসিমাল, এবং হচ্ছে ডেসিমালে 10টি যার জন্য 10। এবার আসো যে কোনো সংখ্যা আমি যদি লিখি এখানে 123, এখন এটি কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কারণ 1 এবং 1 2 3 এই তিনটা তোমার অঙ্কই হচ্ছে আমার একেবারে দশমিক থেকে শুরু করে দশমিক, অক্টাল, হেক্সা তিনটার মধ্যে রয়েছে। যার জন্য আমরা নিয়মটা হচ্ছে কোনো অঙ্ক বা কোনো সংখ্যা যখন আমরা লিখব অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে ওটা কোন সংখ্যা পদ্ধতির বেজ সেটাকে আমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। কোন সংখ্যা পদ্ধতির বেজ সেটাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আর আমি যদি এই প্রথম বন্ধনীর নিচে 10 লিখি তার মানে ও আচ্ছা এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। আমি যদি এখানে 8 লিখি ও আচ্ছা এটা অক্টাল। এটা 2 লেখার কোনো সুযোগ নেই, কারণ আমার যেহেতু 2 এবং 3 বিট এখানে রয়েছে, 2 এবং 3 আমাদের কোথায় বাইনারিতে নেই, বাইনারিতে শুধু 0 এবং 1 রয়েছে। তো এই নিয়মটা মনে রাখবে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই আমাদের এই বেজকে লিখে দিতে হবে। যেই সংখ্যা পদ্ধতিতে আমরা লিখবো না কেন, যেই সংখ্যায় লিখবো না কেন, ওই সংখ্যা লেখার পর প্রথম বন্ধনী দিয়ে আমাকে অবশ্যই বেজ লিখে দিতে হবে। এখন আসে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যা বিষয়ে যাবতীয় যে বিষয়গুলো আমরা বলবো। এখন এই সংখ্যা আমি আবার ইলজিক্যাল লিখতে হবে না। যেমন ধরো আমি যদি বলি 1 2 এটা হচ্ছে বাইনারি, এটা তো ইলজিক্যাল। কেন? কারণ বাইনারিতে তো 0 আর 1 ছাড়া কোনো প্রতীক ব্যবহার করা হয় না। তাহলে 1 ঠিক থাকলে আবার 2 বাইনারি নয়, তার মানে এভাবে লেখা যাবে না। অবশ্যই আমি যে সংখ্যাটিকে যে সংখ্যা পদ্ধতিতে লিখব ওই সংখ্যাগুলো, ওই অঙ্কগুলো, ওই প্রতীকগুলো ওই সংখ্যা পদ্ধতির মধ্যে থাকতে হবে। যেমন আমি যদি বলি যে 2a একটি সংখ্যা, এখন আমি যদি এটাকে ডেসিমাল লিখি তাহলে তো হবে না, কারণ আমার ডেসিমালে তো এই 10টার মধ্যে a নেই। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমালে, আমাকে এখানে 16 দিয়ে লিখতে হবে। তো এইভাবে আমাদেরকে যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করতে হবে। তাহলে সামারি কথা হচ্ছে কোনো সংখ্যা লেখার পর ওই সংখ্যার ডান পাশে নিচে ফার্স্ট ব্র্যাকেটের নিচে আমাদের ওই সংখ্যা পদ্ধতির বেজ লিখে দিতে হবে। যেমন এখানে বিশাল বড় একটা সংখ্যা দেখতে পাচ্ছি, এটার পাশে 2 রয়েছে, তার মানে এই সংখ্যাটা বাইনারি। 360 এটা 8 রয়েছে, তার মানে এটা অক্টাল। 240 10 রয়েছে, তার মানে এটা ডেসিমাল। F0 তার মানে এখানে 16 রয়েছে, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে প্রকাশ করবো ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা যদি বলি সংখ্যা পদ্ধতি রূপান্তর, তো রূপান্তর নিয়ে আমি আজকে কথা বলবো না, তোমাদের রূপান্তর নিয়ে আরেকটা ক্লাসে কথা বলবো। তো আজকের ক্লাসটা হবে আমাদের বলেছিলাম একেবারে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ নিয়ে। তো আমরা হচ্ছে বাইনারি যোগে চলে যাই। দেখো এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম, সেটা হচ্ছে যোগের নিয়ম। আমরা ছোটবেলা থেকে যোগ করে আসতেছি, কিন্তু তারপরও দুঃখজনক হলেও সত্য আমাদের আবার নতুন করে বাইনারি যোগ, অক্টাল, হেক্সা যোগ শিখতে হয়। কিন্তু এটা হচ্ছে আমাদের আসলে অ্যাবসেন্স অফ মাইন্ড এবং ভালোভাবে আমরা মনোযোগ সহকারে যোগটার নিয়ম ধরে শিখতে না পারার কারণে এখন আবার ইন্টারমিডিয়েটে এসে যোগ শিখতে হয়। তো এখন যে কেউ শুনলে হাসবে যে যোগ আমরা করতেছি,
যাই হোক, এখন আসি, আমরা তোমাদেরকে ছোটবেলার যোগের নিয়ম আগে শিখাবো। তো কিছু সময়ের জন্য মনে করো তুমি এখন প্রাইমারিতে পড়ো, তুমি যোগ কখনোই করোনি, যোগ এখন করবে। এখন যোগ করার পর দেখবে তুমি সকল যোগ একই নিয়মে হয়ে যাচ্ছে। ওকে, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। এখন আসো, যোগের জন্য যে নিয়মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করার দুইটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে, নোট 1 এবং নোট 2। এখন আসো, প্রথমে দুটি অঙ্ক বা প্রতীক যোগ করব, ওকে করব। তারপরে যদি ফলাফল ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা ছোট হয়, কথাটা মাথায় রাখো, বেজ যোগফল সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা যদি ছোট হয়, তবে তা হবে ফলাফল হিসাবে নিচে বসবে। তার মানে কি? অর্থাৎ আমি দুইটা প্রতীককে বা অঙ্ককে যোগ করব, যদি যে পদ্ধতি নিয়ে কাজ করতেছি ওই পদ্ধতি থেকে যদি ছোট হয় তাহলে সেটা নিচে বসে যাবে। আর যদি ছোট না হয় তাহলে কি হবে স্যার? না হলে নিয়ম 2, অর্থাৎ ছোট না হলে 2 নম্বর নিয়ম। আর যদি বেজের ছোট না হয় তবে, বা বেজ অপেক্ষা ছোট না হয় অথবা বেজের সমান বা বড় হয়, তবে প্রাপ্ত যোগফলকে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বেজ বিয়োগ করব, যতক্ষণ পর্যন্ত না বেজের ছোট না হয়। তারপর বেজের ছোট মানই নিচে বসবে। ওকে, স্টেপ 1। স্টেপ 2, যতবার ক্রমান্বয়ে বেজ বিয়োগ করছি ঠিক তত সংখ্যাটি বাম পাশে সংখ্যাগুলোর পাশে উপরে লিখে দিব। তো এখন আসি, আমাদের আসলে এই জটিল নিয়ম মাথায় ঢুকবে না। আমরা নিয়ম না শিখে আমরা যে কাজটা করব, অঙ্ক শিখে ফেলি, তাহলে নিয়মটা আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, এখন আসি, আমাদের এই যোগের নিয়মটা এখানে থাকলো। এই নিয়মটা দেখে দেখে আমরা এবার কাজ করব। ওকে, প্রথমে আমরা ডেসিমেল নিয়ে কাজ করব। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ কত, এটা আমরা একটু আগে দেখেছি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে, আমরা জানি ডেসিমেলে 10টি প্রতীক ব্যবহার করা হয়, 0 থেকে 9, তার মানে তার বেজ 10। এবার আমরা যোগ শিখি, 1 2 3 1 3 6। দেখো, যোগ করব, তো যোগ করলে আমরা কি পাচ্ছি? 3 আর 6 যোগ করলে 9। এবার আসো, আমি নোট 1 দিয়ে আগে চেষ্টা করব, নোট 1 না হলে নোট 2 এ যাব। তো নোট 1 দিয়ে যদি 9, প্রশ্ন করব ফলাফলকে, 9 তুমি কি আমার যে বেজ ওই বেজের চেয়ে কি ছোট? বলবো ইয়েস, তার মানে এটা বসে যাবে, কোনো কথা না। ছোট হলে, বেজের ছোট হলে বসে যাবে। এবার 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 5 তুমি কি আমার বেজের চেয়ে ছোট? ইয়েস, তার মানে আমাদের হচ্ছে ইয়েস যেহেতু বলেছে, তার মানে এটি আমার ফলাফল হিসেবে বসে যাবে। 1 যোগ করলে হয় 2। 2 কি বেজের ছোট? ইয়েস, তার মানে এটিও আমার কি ফলাফল হিসেবে বসে যাবে। তার মানে এটাই হচ্ছে আমার দশমিক পদ্ধতিতে যোগের নিয়ম। ছোটবেলা থেকেই তো আমরা এইভাবে করে আসছি। নতুন কি? আসলে নতুন কিছুই না, পুরাতন নিয়মটাকে আগে শিখি, তারপরে পুরাতন নিয়মে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসি স্যার, যদি এমনটা হয় 1 8 6 7 9, দেখো এখন যখন যোগ করব, 6 আর 9 যোগ করলে কত হয়? 15। এইবার প্রশ্ন করব, আবার প্রশ্ন করব, বেজ তুমি কি যোগফল তুমি কি বেজের ছোট? এখন বলবেন না, আমি তো বেজের ছোট না। এখন যদি বেজের ছোট না হয় তবে তাকে তখন নিচে লেখা যাবে না, তখন নোট 2 এ চলে যেতে হবে। তখন যদি বেজ অপেক্ষা ছোট না হয় তবে প্রাপ্ত যোগফল হতে ক্রমান্বয়ে বেজ বিয়োগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেজের ছোট না হয়। তারপর যোগফল 15। এখন এই 15 থেকে আমি বেজ হচ্ছে 10 বিয়োগ করবো, কত হয় বিয়োগফল? 5। তাহলে 5 কি এবার বেজের ছোট? ইয়েস, তার মানে এখানে 5 বসবে। এখন আসি, কয়বার বিয়োগ করেছি? একবার। যতবার ক্রমান্বয়ে বিয়োগ করবো ঠিক তত সংখ্যাটি বাম পাশে উপরে লিখবো, অর্থাৎ বাম পাশে উপরে নিয়ে আসবো 1। তাহলে এখানে 1 লিখবো, তার মানে 1 আর 8 কত? 9। 9 এর সাথে কত? 9 এর সাথে 16। 16 কি বেজের ছোট না? আবার বেজ, এই 16 থেকে ফলাফল থেকে বেজ বিয়োগ করে 6 এবার বেজের ছোট লিখে ফেলবো। লেখার পর এবার 1 আবার এখানে লিখে দিব, যেহেতু আমি একবার বিয়োগ করছি। তার মানে 1 যোগ করলে 2 এখানে সরাসরি বসে যাবে যেহেতু বেজের ছোট।
এখন একটু শুরুতে একটু বলবো যে এগুলো নিয়ম কি দরকার। আমি তো এমনি করতে পারি 9 6 16 হাতুড়ি 1 2 নিয়ে 3 কোথায় কোথায় লই গেল বাংলাদেশের ব্যাগ। যাই হোক, এটাই বাস্তব নাকি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখন আসো 6 আর 9, আসলে এটা হয় 15 যোগ করলে হাতে 5, হাতে থাকছে। আসলে হাতে মাথা এগুলো কোনো নিয়ম না। নিয়ম হচ্ছে এই যে আমরা এখন যে নিয়ম কি কেন কিভাবে, এই যে এখন নিয়মটা পড়তেছি যে কি নিয়ম হচ্ছে, এই নিয়মে তুমি আয়ত্ত করো, এই নিয়ম অনুযায়ী জানো, দেন বাকি সংখ্যা পদ্ধতি তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ডেসিমেলে যদি আরো কয়েকটা দেখি, ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি 9 6 বা 5, তারপরে হচ্ছে 10। এখন আসো এটাকে যোগ করতে বলবো, আমরা এখন বড় একটা সংখ্যা মধ্যে যোগ করবো। তাহলে 9 6 কত 15, 15 4 19, 19 7 10 29, যোগফল 29। এবার আসো 29 কি বেজের ছোট? এখন এই প্রশ্নটা যখন আমি করব উত্তর আসবে না, 29 বেজের ছোট নয়। ছোট না হলে নোট 2 নিয়ম ফলো করবো। তো নোট 2 নিয়মটা কি? এই ফলাফল থেকে 29 বিয়োগ করতে থাকবো, সরি বেজ বিয়োগ করতে থাকবো। বেজ কত? দশমিকের, দশমিকের বেজ আমরা জানি, বেজ হচ্ছে দশমিকের বেজ হচ্ছে 10। 10 বিয়োগ করবো, কত হয়? 19। এবার 19 পাইলাম ফলাফল একবার বিয়োগ করে। এবার 19 কি বেজের ছোট? না, আবার বিয়োগ করবো 10। 10 বিয়োগ করে পেলাম 9। এবার প্রশ্ন করবো 9 কি বেজের ছোট? ইয়েস। কারণ এইবার ফলাফল হিসেবে আমরা 9 বসে যাবে। কথা ক্লিয়ার? এখন আসি কয়বার বিয়োগ করছি আমি? একবার, দুইবার। এই 2 সংখ্যাটা বাম পাশে উপরে বসে যাবে। এবার এখানে যেহেতু কিছু নাই, 0 0 0 0, এগুলো ডাইরেক্ট যোগ করে নিচে বসে যাবে 2। তারপর এটাই হচ্ছে আমার 29। বলবো যে এইভাবে করার কি দরকার? আমি তো হাত কর গেলেই বলতে পারতেছি। এখন এই কর গেলে তো তুমি ডেসিমেল করতে পারতেছো, কারণ ছোটবেলা থেকে এটা করতে করতে ইউজ টু, বাট তুমি তো বাইনারি কর গেলে পারো। এবার আসো আমরা বাইনারি দিয়ে আমরা ঠিক এই নিয়মটাতে বাইনারিও করে ফেলবো ইনশাআল্লাহ। দেখবো যে অনেক সহজ যোগ। দেখো মনে আছে বাইনারি বেজ কত বলো তো? বাইনারি বেজ হচ্ছে, আমরা জানি বাইনারি বেজ হচ্ছে 2টা প্রতীক 0 আর 1, যার জন্য বাইনারি বেজ 2। এবার আসো 0 আর 1 যোগ করলে হয় 1, আমরা জানি। 1 0 যোগ করলে হয় 1, তাও জানি। 1 1 যোগ করলে কয় 0 আর 1। আসলে এটা সূত্র, দরকার নেই কোনো সূত্রে, আমরা এতক্ষণ যে নিয়ম পড়েছি এই নিয়মে করবো। ওকে, কোনো সূত্র টুত্রের এখানে প্রয়োজন নাই, আমরা সিম্পল নিয়মের চেষ্টা করবো। দেখো 1 1 যোগ করলে কত হয়? 2। 2 কি বেজের ছোট? না, 2 বেজের ছোট নয়। তাহলে সমান, এখন সমান হোক বা বড় হোক এটা নোট 2 তে বলবো। তাহলে নোট 2 তে কি? ফলাফল থেকে বেজ বিয়োগ করবো। বেজ কত? 2। ফলাফল কত? 2। বেজও 2। 2 থেকে 2 বিয়োগ করবো 0। এবার ফলাফলটা 0 আসলো। 0 কি বেজের ছোট? হ্যাঁ। তাহলে এইবার 0 বসবে। কয়বার বিয়োগ করছি? একবার। 1 বাম পাশে উপরে এসে চলে আসবে। আসলে এখানে কিছু নাই, তার মানে 0 0 1 করলে এই জন্যই 10। কথা ক্লিয়ার? তো দেখো এইভাবে আমরা এই বাইনারি যে ব্যাপারগুলো রয়েছে আমরা ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ। এখন আসি আমাদের যে বাইনারিতে আরো বেশ কিছু নিয়ম আমরা দেখি, যেহেতু আমাদের বোর্ডে এটা সবচেয়ে বেশি আসে এই বাইনারি নিয়মটা। তো বাইনারি নিয়মটা যেহেতু আমাদের বোর্ডে বেশি আসে, তার মানে আমরা হচ্ছে বাইনারিটাই ভালো করে দেখি। দেখো 1 1 1 1, দেখো এখানে আরেকটা 1 দিলাম, 5টা 1, 1 2 3 4 5, 5টা 1 যোগ করলে কত হয়? 5। 5 কি বেজের ছোট? না, 5 বেজের ছোট না। তারপরে এটা নোট 2 তে পড়ে যাবে আবার। তাহলে কি করতে হবে? 5 থেকে বেজ বিয়োগ করব। বেজ কত? 2। বেজ বাইনারি বেজ 2 বিয়োগ করলে কত হবে? এখানে হচ্ছে 3। এখন 3 কি বেজের ছোট? না, তাহলে আবার 3 থেকে বেজ বিয়োগ করব। কত হলো? 1। 1 কি বেজের ছোট? হ্যাঁ। তারপর এইবার 1 এখানে বসবে। যেহেতু বেজের ছোট, যতক্ষণ পর্যন্ত না বেজের ছোট না হয় কাজ ছাড়িয়ে যাবে। এবার কয়বার বিয়োগ করছি? 2বার। এই 2 এই পাশে আসবে। তাহলে এখানে কি আছে? কিছু না, 0 আছে। 0 সাথে 2 যোগ করলে 0 2, তাহলে 2 বেজেছে ছোট নয়। তার মানে আমরা 2কে সরাসরি বসাইতে পারবো না। তাহলে 2 থেকে বেজ বিয়োগ করবো, করে 0 পাবো। এবার 0 বসাবো। 0 বসানোর পর কয়বার বিয়োগ করছি? একবার। 1 আবার এই পাশে চলে আসবে। আসলে এখানে কিছু নাই, ডাইরেক্ট 0 1 নিচে নেমে যাবে। তার মানে এটাই হচ্ছে যোগের নিয়ম। কথা ক্লিয়ার? দেখো এখন আমি কি এখানে বাইনারির জন্য আলাদা কিছু শিখছি? 1 1 যোগ করলে মাথায় আছে, তো হাতে আছে, তো এগুলো শিখেছি? শিখিনি। আমি যে নিয়মটা ছোটবেলা থেকেই জানি ওই নিয়মটা দিয়ে আমি বাইনারি করতে পারতেছি। সেম আমরা ওই নিয়মটা দিয়ে অক্টাল, হেক্সাডেসিমাল সব করবো ইনশাআল্লাহ, তোমরা পাশেই থাকো। এবার আসি
আমরা একটা বড় সংখ্যা নেই বাইনারি, তো বাইনারি একটা বড় সংখ্যা নেই, যেমন ধরো 1 0 1 1 0 1 1 1 1 0। দেখো এখন আসো এক যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে হয় 0, 1 বসে যাবে, কোনো কথা নেই, কারণ 1 যোগ করলে 1 বেজের ছোট, ইয়েস যেহেতু বেজের ছোট ডাইরেক্ট বসে যাবে, কোনো কথা নেই। 1 যোগ করলে কত, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, তাও বেজের ছোট ডাইরেক্ট বসে যাবে, কোনো কথা নেই। এখন আসো এই যে 1 এবং হচ্ছে এই 1 আমরা যদি খেয়াল করি, এই 1 এবং আমি যদি সারি বাই সারি দাগ দিয়ে দিই, ওকে। এখন আসো এই 1 এর সাথে এই 1 এর যে সম্পর্ক, এটা হচ্ছে যোগ করবো, তাহলে 1 যোগ করবে তো 2 কি বেজে ছোট না, তাহলে 2 এখানে লেখা যাবে না, 2 লিখলেই কি হবে আমাদের ভুল হয়ে যাবে। কেন? কারণ বেজের কোনো ছোট মানকে কখনোই কি করা যাবে না, বেজের কোনো বড় মানকে লেখা যাবে না। অবশ্যই আমরা যাকে লিখবো সে বেজের ছোট হইতে হবে। তাহলে 2 যদি হয় তার কাছ থেকে বেজ বাদ দিব, নিয়ম অনুযায়ী বেজ বাদ দেওয়ার পরে 0 থাকবে, তাহলে এখানে 0 বসবে। এবার একবার যে বিয়োগ করছি ওই একটা হচ্ছে বাম পাশে, যতবার বিয়োগ করব ঠিক ওই সংখ্যাটি বাম পাশে উপরে রাখবো, তাহলে বাম পাশে উপরে মানে এখানে রাখবো, যে রাখলাম। এখন 1 যোগ করলে কি হয়ে গেছে, 1 যোগ করলে দেখো 1 যোগ করলে এখানে হয়ে গেছে 3, এই যে দেখো 1 যোগ করলে হয়ে গেছে 3 কি বেজের ছোট না, তাহলে 3 থেকে আমার আবার বেজ বিয়োগ করলে 1 কি বেজের ছোট, হ্যাঁ, তার মানে এখানে 1 বসানো যাবে। কয়বার বিয়োগ করছি, একবার, আবার 1 বাম পাশে উপরে চলে আসবে, তাহলে 1 আর 0 যোগ করলে 1, এটা বেজের ছোট, 1 নম্বর নিয়মের মধ্যে পড়ছে, ডাইরেক্ট নিচে নেমে যাবে, আর এখানে কিছু নাই, 1ও ডাইরেক্ট নিচে নেমে যাবে। দেখো আমরা যত বড় দিক না কেন আমরা ইজিলি এগুলো করে ফেলতে পারবো, তাহলে আমাদের ওই আলাদা করে কোনো নিয়ম শেখার কোনো দরকার নেই। এখন আসো আমরা যদি ধরো স্ক্রিনশট দিয়ে রাখবো অবশ্যই, অথবা আমি সাজেস্ট করবো ভিডিও পজ করে লেখাগুলো খাতায় লিখে নোট করে করে পড়বে। আমি আবার বলছি, নোট করে করে পড়বে, কষ্ট করতেছ ভালোভাবে করো, একবারের জন্য করো, বারবার এক টপিক পড়ার প্রয়োজন নাই, বারবার এক টপিক লেখার দরকার নেই, নোট করে পড়লে একবারই সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসি আমাদের দ্বিতীয় সংখ্যা, সেটা হচ্ছে অক্টাল। এখন আসো এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত, আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8, কারণ 0 থেকে 7 পর্যন্ত। এখন আসো আমি যদি বলি 4 3 1 ধরো হচ্ছে 4 যোগ করলাম অক্টালে, 3 আর 4 7 কি বেজের ছোট, 7 কি বেজের ছোট, ইয়েস, তবে 7 বসে যাবে নিচে, কোনো কথা নেই। বেজের ছোট হলে ফলাফল বেজের ছোট হলেই নিচে বসে যাবে। 1 আর 4 যোগ করলে কত, 5 কি বেজের ছোট, ইয়েস, 5ও বসে যাবে। এটাই হচ্ছে অক্টালের ফলাফল। দেখো আমরা কি নতুন নিয়ম শিখছি না, ওটা বের করে ফেলছি। এখন স্যার যদি এমনটা হয় যে আমাদের সংখ্যাটা হচ্ছে ধরো নিয়ম 2 এর মধ্যে পড়ে, যেমন আমি যদি এরকম বলি 4 6, তারপরে হচ্ছে তোমার 7, তারপর আমি এখানে লিখলাম 6 7 5, এটা অদর অক্টালে আছে। এখন আসো 7 এবং 5 যোগ করলে কত হয়, 12 কি অক্টালের বেজ 8 অপেক্ষা ছোট না, ছোট নয়। এখন যেহেতু 8 অপেক্ষা ছোট নয়, এটাকে এখন আবার এখানে লেখা যাবে না, তাহলে কি করতে হবে, এই প্রাপ্ত যোগফল থেকে ক্রমান্বয়ে বেজ বিয়োগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেজের ছোট না হয়। কত, 4 কি বেজের ছোট, ইয়েস, তার মানে এখানে 4 বসে যাবে। কয়বার বিয়োগ করছি, একবার, যতবার বিয়োগ করব ততবার সংখ্যাটি বাম পাশে উপরে এনে উপরে বসাবো। তাহলে এখানে কত হয় দেখো তো, এখানে যোগ করলে হয় তোমার 6 আর 1 7, 7-এর সাথে 14 কি বেজের ছোট না, তাহলে 14 বেজের ছোট নয়, 14 থেকে আবার আমাকে বেজ বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার 6, তাহলে 6 এখানে 6 বেজের ছোট, 6 সরাসরি বসে যাবে। আবার হচ্ছে একবার যেহেতু করছি কাজটা, 1 এই পাশে এনে বসাবো, তার মানে আমার এখানে এখন হয়ে গেল তোমার, এখানে এখন যদি খেয়াল করি এই যে দেখো এখানে এখন 6 6 4 10, 10 আর 4 1 11, তখন 11 কি বেজের ছোট না, তার মানে আবার এখান থেকে বেজ বিয়োগ করবো, 11 থেকে আমাদের বেজ বিয়োগ করবো,
11 থেকে যদি আমরা বেজ বিয়োগ করি, 11 থেকে আমরা বেজ বিয়োগ করলে আমরা পাবো 3 বেজের ছোট, হ্যাঁ তাহলে 3 বসে যাবে। কয়বার করছি বিয়োগ? একবার, 1 উপরে আসবে, একে একে যোগ করলে 2 বেজের ছোট, এটা সরাসরি নিচে নেমে যাবে। এটাই হচ্ছে অক্টালের ফলাফল। দেখো আমার কি নতুন নিয়ম শেখা লাগছে? লাগে নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখবো তোমরা এইভাবে সকল টপিক নিয়ম মেনে পড়বে, কারণ বুঝে আসলে দেখো ছোটবেলা থেকে আমরা এই যোগ শিখতে এই পর্যন্ত আসছে, কিন্তু তারপরও ইন্টারমিডিয়েট উঠার পর তুমি দেখো যখন বাইনারি যোগ শিখছিলাম ভুল করছিলাম, এখনো অনেকে ভুল করে। এখন এই ভুলটা কেন করে? ওই যে ছোটবেলায় যোগ শিখছি না বুঝে। সবচেয়ে ইন্টারেস্টিং নিয়মটা হচ্ছে বিয়োগের, যেটা অনেকে ভুল করে। তো ভিডিওটা দেখতে থাকো, আমরা বিয়োগের নিয়মটা তোমাকে খুব আরো চমৎকার ভাবে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা হেক্সাডেসিমেলে চলে যাই। হেক্সাডেসিমেলে আমরা যদি খেয়াল করি যে এই হেক্সাডেসিমেলের আমরা জানি হেক্সাতে হচ্ছে আমার বেজ হচ্ছে 16, হেক্সার বেজ হচ্ছে 16। ওকে, আমরা যে কোনো সংখ্যা নিই, ধরো 7, 8 অ্যান্ড অলসো ধরো হচ্ছে 1 বা 1। দেখো এটা যদি যোগ করি, হেক্সাতে 8 এর 9 যোগ করলে 9 কি বেজের ছোট? হ্যাঁ, তার মানে সরাসরি এখানে 9 বসে যাবে। 7 এর যোগ করলে কত? 8 কি বেজের ছোট? হ্যাঁ, 8 16 ছোট, অর্থাৎ বেজ 16 ছোট, 8 এখানে বসে যাবে। এটাই হচ্ছে হেক্সাতে উত্তর। কিন্তু স্যার এখন আসি, আমরা যদি ধরো এই তোমার বড় বড় সংখ্যা নেই, যেমন ধরো আমি বললাম 1, 6, 9, তো এখানে হচ্ছে 7, 9। এখন আসো এটাকে যোগ করবো, তাহলে 6 আর 9 যোগ করলে কত হয়? 6 আর 9 যোগ করলে হয় 15। তো 15 কি আমার হেক্সাতে আছে, তবে 15 আকারে নাই, 15 ভিন্ন কিছু আকারে আছে। কিভাবে? কারণ আমরা জানি এই বেজগুলোর মধ্যে 0 থেকে 9 রয়েছে, 0 থেকে 9, আর 10 যখন আসে তখন আমরা লিখি A, 11 যখন আসে তখন লিখি B, 12 যখন আসে তখন লিখি C, 13 যখন আসে তখন লিখি D, 14 যখন আসে তখন লিখি F, 15 যখন আসে তখন লিখি F, 14তে E, F, আর 15তে হচ্ছে F। এখন আসুন, যেহেতু 15, তাহলে হেক্সাডেসিমেলে 15 বলতে আসলে F কে বোঝায়। তার মানে আমরা এখানে এই 15 না লিখে সরাসরি F লিখবো। কি লিখবো? F লিখবো। এখন আসুন, এবার 7 আর 9 যোগ করলে কত? 7 আর 9 যোগ করলে 16। এখন 16 কি বেজের ছোট? তুই বলবো তো সমান, তো না, সমান হলে তো হবে না। ছোট কিনা? না, ছোট না স্যার। তাহলে প্রথম নিয়ম সে মানবে না, নিচে বসে যাবে না 16। তাহলে 16 বেজের সমান অথবা বড় হলে কি করতে হয়? ওই প্রাপ্ত যোগফল থেকে বেজ অর্থাৎ 16 বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে হবে 0, তার মানে এখানে হবে 0। কয়বার বিয়োগ করছি? একবার। এক বাম পাশে উপরে আসবে, তার মানে এখানে আমার বাম পাশে উপরে এসে হবে 1 1 2, তার মানে এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমেলের ফলাফল। কথা ক্লিয়ার? তো আমরা যদি আর একটা উদাহরণ দেখি, যেমন ধরো 9 9 8 8। দেখো 8 আর 9 কত? 8 আর 9 হচ্ছে 17। এখন 17 কি বেজের ছোট? না, তাহলে বেজ কত? 16। প্রাপ্ত যোগফল থেকে বেজ বিয়োগ করবো, ফলাফল 1। 1 বেজের ছোট? হ্যাঁ, এবার 1 বসে যাবে। কয়বার বিয়োগ করছি? একবার। 1 বাম পাশে উপরে চলে আসবে, তার মানে যোগ করলে টোটাল কি হয়? তোমার যোগ করলে সেটা হয় 9 আর 1 10, 10 আর 1 18। 18 থেকে আবার 18 বেজের ছোট? না, নিয়ম 1 মানে নাই, তাহলে নিয়ম 2 পড়তে হবে। তারপরে এখান থেকে আমাকে বেজ বাদ দিলে হবে 2, তার মানে এখানে 2 হবে। কয়বার বিয়োগ করছি? একবার। 1 এখানে হবে, যেহেতু নিচে কিছু নাই, 1 সরাসরি নিচে নেমে যাবে, তার মানে এটাই হচ্ছে আমার ফলাফল। এইভাবে আমরা আসলে 4টা সংখ্যা পদ্ধতির যোগ দেখে ফেললাম। এখন আসো, আমি তোমাকে যদি বলি একটা অদ্ভুত সংখ্যা পদ্ধতি যেটা তুমি কখনো দেখো নাই। ধরো একটা সংখ্যা পদ্ধতি এরকম, ফর এক্সাম্পল 6 6 3 এবং হচ্ছে 5 6, এবং এটাও
ধরো সংখ্যাটা হচ্ছে এইরকম, এটার বেজ হচ্ছে 7, হ্যাঁ, এটার বেজ হচ্ছে 7। এখন এই 7 বেজওয়ালা 6 6 3, এটার বেজ 7, এবং এখানে লিখলাম 5 3 6, এটার বেজও 7, সরি 7। এখন আসো এই যে এখন এই অদ্ভুত সংখ্যা পদ্ধতিকে তুমি যোগ করো। এখন আসো তুমি যদি গতানুগতিক নিয়ম শিখো এটা যোগ করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি তো নিয়ম শিখো নাই, তুমি তো যোগ মুখস্থ করেছো। কিন্তু দেখো এখানে আমার বই তো 4টা সংখ্যা পদ্ধতি ছিল, বাট এটা তো আমি পাইনি। তুমি দেখবে 23 সালে একটা বোর্ডে আসছে তোমার, সেখানে বেজ ছিল 5, তো 5 তো কোনো তোমার বইয়ে নাই, কিন্তু আসছে বোর্ডে এরকম যে কোনো বেজ দিয়ে আসে। তাহলে নিয়ম শিখলে বেজ যা বল তা হোক, আমার কোনো সমস্যা নেই, আমি নিয়ম মাফিক কাজ করবো। দেখো যেহেতু 7 বেজ, তার মানে আমাকে 3 আর 6 যোগ করলে হবে 9। এখন 9 কি বেজের ছোট? 9 কি বেজের ছোট না? যেহেতু 9 বেজের ছোট না, তার মানে অবশ্যই আমার এই জায়গাটাতে 9 অবশ্যই বসানো যাবে না, অর্থাৎ 3 আর 6 যে যোগফল 9 এটা বসানো যাবে না। তাহলে এটাতে কি করতে হবে? আমার বেজের ছোট না হলে তার কাছ থেকে বেজ বিয়োগ করে দিতে হবে। তো বেজ বিয়োগ করলে কত হয়? 2। এই 2কে আমি এখানে বসাবো, অর্থাৎ এই বরাবর আমরা 2কে বসাবো। এখন আসি, তো এবার কয়বার বিয়োগ করছি? একবার। এই এক সংখ্যাটা আবার বাম পাশে উপরে চলে আসবে, যতবার বিয়োগ করব ততবার বাম পাশে উপরে আসবে। এখন আসো এখানে যদি আবার দেখি, দেখো তো আমরা যদি এই জায়গাটায় খেয়াল করি, এই ঘরটা যদি খেয়াল করো, দেখো এখানে কি আছে? 6 3 9 আর উপরে আছে 1 10। 10 কি 7-এর ছোট না? তাহলে এই 10 থেকেও বেজ বিয়োগ করলে পাবো 3। 3 কি বেজের ছোট? হ্যাঁ। তার মানে এখানে ফলাফল বসবে 3। কয়বার করছি বিয়োগ? একবার। এই 1 আবার বাম পাশে উপরে আসবে, 1 আবার বাম পাশে উপরে আসবে। তো 1 বাম পাশে উপরে আসলে কি হবে? তোমার এখানে রয়েছে তোমার 6 আর নিচে রয়েছে 5, তাহলে কি হবে? 5 আর 6 11। 11 কি বেজের ছোট না? তাহলে এখান থেকে আবার 7 বিয়োগ করবো, 4 হবে এখানে। তো আমরা এই 4কে লিখবো, আবার 1 এখানে আসবে, এর নিচে কিছু নাই, সরাসরি 1 নিচে নেমে যাবে। এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা একইভাবে কাজ করে ফেলবো। যদি ফ্রেশ করে তোমাকে আরেকটা দেখাই, 2 2 3, এটা হচ্ছে ধরো 5, এবং হচ্ছে তোমার 1 4, এটাকে যোগ করবো। এটাকে যোগ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো 3 আর 4 যোগ করলে কত? 7। 7 কি বেজের ছোট? বেজ 5 না, ছোট না, বেজ বিয়োগ করবো, তাহলে কত হবে? 2। এই 2 এখানে বসায় দিব। এখন আসি, যেহেতু একবার বিয়োগ করছি, তাহলে 1 বাম পাশে উপরে আসবে, 1 1 যোগ করলে কত হয়? 2। 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 4, 4 বেজের ছোট, সরাসরি বসায় দিব। এটাই হচ্ছে আমার এই নতুন সংখ্যা পদ্ধতির, যার বেজ 5 তার ফলাফল। এভাবে বেজ যা মন তা দে, কোনো সমস্যা নেই, আমি নিয়ম মেপে কাজটি করে ফেলবো। এরপরে আসি আমাদের যোগের নিয়মের পাশাপাশি হচ্ছে বিয়োগের নিয়ম, যেটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত। তো আশা করি তোমরা ভালো করে এগুলো নোট করে পড়বে। তারপর বিয়োগের নিয়মে চলে যাই। তো এই পর্যায়ে আমরা দেখবো বিয়োগ, যে নিয়মটা আরো অসাধারণ। বাইনারি বিয়োগে ফার্স্ট টাইম ভুল হয় না এরকম কাউকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা আজকে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, আটডুম, বাটডুম যা আছে সকল সিস্টেমের আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এখন যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে যদি আমরা দেখি যে প্রথমে আমরা ডেসিমেলের বিয়োগটাই করি। ডেসিমেলে আমাদের জানি বেজ হচ্ছে 10। এখন আসি, ধরো আমি যদি বলি 6 বিয়োগ 3, আমরা এটা ইজিলি সবাই বলতে পারি, ফলাফল 3, ফলাফল আসে 3। এখন আসো, বা আমরা যদি বলি 6 3 বাই হচ্ছে তোমার হচ্ছে 4 2, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 2 গেলে 1, এবং 6 থেকে 4 গেলে 2। কিন্তু এটা হচ্ছে জেনারেল নিয়ম, অর্থাৎ নোট 1। যদি উপরে বড় অঙ্ক বা সংখ্যা হয় এবং নিচে ছোট হয়,
তবে স্বাভাবিক নিয়মে করবো। স্বাভাবিক নিয়ম কি? স্বাভাবিক আমরা কমন সেন্স কাটিয়ে উপরটা থেকে নিচেরটা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা সরাসরি একেবারে নিচে বসে যাবে, সরাসরি নিচে বসে যাবে, সরাসরি নিচে বসে যাবে, সরাসরি নিচে বসে যাবে। কিন্তু অস্বাভাবিক নিয়মটা কখন হবে দেখো, যদি উপরে কি হয়, যদি উপরে বড় সংখ্যা হয়, উপরে ছোট সংখ্যা হয় কিন্তু নিচে বড় সংখ্যা হয়, তখনই একটা ঝামেলা লাগবে। দেখো এখন আমরা যে বিয়োগটা লিখবো এটা হচ্ছে আমি 100-তে 110% স্টুডেন্ট রেসপন্স করতে পারে এবং তারা পেরে যায় যেটা কিভাবে হয়েছে। 16 বিয়োগ 9 আমি যদি ফলাফল জিজ্ঞাসা করি, একজনও নাই যেটা তোমরা পারবা না, তোমরা ইজিলি উত্তর করবে। এটার ফলাফল হচ্ছে 7। কিন্তু আমি যদি বলি এটা কিভাবে হয়েছে বুঝিয়ে দাও, আমি 100-তে 100%-এর মধ্যে 10% এটা জানে না। তুমি চিন্তা করে দাও, তুমি কি এটা জানো এটা কিভাবে হলো? আমি দেখেছি করগুলো বলে, এটা তো আর বুঝার কি আছে, এটা তো ছোটবেলা থেকে জানি। হ্যাঁ, ছোটবেলা থেকে করে জানো বিদায় তোমার এটা অঙ্কটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু বাইনারি তো ছোটবেলা থেকে করো নাই। এখন বাইনারি তুমি কিভাবে করবা, অক্টাল, হেক্সাডেসিমাল সেটা কিভাবে করবে? এই জন্য তোমার উচিত ছিল নিয়ম জেনে কাজটা করা। আসলে সবসময় মনে রাখবে, যদি কখনো এমনটা হয় যে আমার উপরে হচ্ছে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা, তখন উপরের সংখ্যার সাথে ওই সংখ্যা পদ্ধতির বেজ যোগ করব। তার মানে উপরে যখন আমরা ছোট সংখ্যা দেখব, বিয়োগের ক্ষেত্রে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেজ আমরা যোগ করে দিব, অর্থাৎ ডেসিমেলের বেজ 10 যোগ করে দিব। এইবার আসো, তাহলে উপরে কত হয়ে গেল? আমাদের উপরে হয়ে গেল হচ্ছে আমাদের উপরে হয়ে গেল হচ্ছে উপরে আমাদের যেটা হইলো সেটা হচ্ছে উপরে 10 যোগ করার পরে উপরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে 16, অর্থাৎ উপরে এই 10 যোগ করার পরে হয়ে গেছে উপরে এখন 16। তাহলে 16 থেকে এবার 9 বাদ দাও, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7। এবার আসো, এটার কাজ শেষ। এবার তারপর বাম পাশে কয়বার আমরা যোগ করছি বেজ, এই বেজটার উপরে কয়বার যোগ করছি? একবার। ওই যার জন্য এক সর্বদা বাম পাশে মনে রাখো, যোগের সময় আমরা কি করেছি? উপরে যোগ, আর বিয়োগের সময় আমরা নিচে, কোথায়? নিচে এটাকে যোগ করব। তাহলে 1 থেকে 1 গেলে 0, এই জন্যই এটার ফলাফল হচ্ছে 7। কথা ক্লিয়ার? আমরা এবার বড় বড় কয়েকটা অঙ্ক দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। যেমন দেখো, আমরা যদি বলি যে আমাদের 1 2 3, এখান থেকে 7 6 বাদ দিব। দেখো 3 থেকে 6 গেলে কত যায়? যায় না। কেন যায় না? উপরে হচ্ছে ছোট, উপরে ছোট নিচে বড়, এরকম হইলেই নিয়ম কি? ছোটটার সাথে বেজ যোগ করতে হবে। কি করতে হবে? বেজ যোগ করতে হবে। তো দশমিকের আমরা জানি বেজ অলওয়েজ 10, তার মানে 3-এর সাথে উপরে 10 যোগ করবো। তাহলে কত হয়ে গেল এখন? 13। এবার 13 থেকে 6 গেলে কত থাকে? 13 থেকে 6 গেলে থাকে হচ্ছে আমাদের 7। কয়বার যোগ করেছি বেজ? একবার। ওই 1 নিচে আনবো, নিচে এনে এই 7-এর সাথে যোগ করে দিব। তাহলে 7-এর সাথে যোগ করলে এখন নিচে কত হয়ে গেল? 8। নিচে হয়ে গেল 8। এখন উপরে আবার 2 ছোট সংখ্যা, ছোট সংখ্যা উপরে হলে তার সাথে বেজ যোগ করব, আবার 13 আবার 10 যোগ করব। তাহলে উপরে হয়ে গেল এখন কত? উপরে হয়ে গেল এখন 12। তার মানে আমরা যদি এই যে উপরে দেখি, উপরে এখন হয়ে গেছে 12। তাহলে আমার বারবার এটাতে কি খাচ্ছে? তো আমরা যদি উপরে 2-এর ছোট হওয়ার কারণে এবং আমার এখানে আমরা নিচে তোমার 8
টোটাল বড় হওয়ার কারণে আমরা উপরে বেস 10 যোগ করেছি, তাহলে উপরে এখন হচ্ছে 12, 12 থেকে 8 গেলে কত থাকবে, 12 থেকে 8 গেলে হচ্ছে 4। কয়বার বিয়োগ করেছি, কয়বার উপরে যোগ করেছি, একবার। ওই এক সর্বদা নিচে এনে যোগ করে দেব, নিচে এনে, তাহলে নিচে এনে যোগ করলে এখানে 0, তাহলে 0 সাথে যোগ করলে 1, 1 থেকে 1 গেলে 0, কারণ এটাই হচ্ছে আমার ফলাফল। এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা চাইলে যোগ বিয়োগ করতে পারি। যেহেতু যোগেরটা আগে দেখাইছি, আমরা এই পদ্ধতিতে বিয়োগটা করব। তো আমরা আরো কিছু প্রবলেম দেখি। যেমন ধরো আমরা যদি এখন অক্টাল নিয়ে কথা বলি, অক্টালে আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8। তো আমরা যদি খেয়াল করি, ধরো আমরা একটু সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে 4 এবং হচ্ছে নিচে ধরো 6 বা 14। দেখো এখন উপরে যদি ছোট সংখ্যা বড় সংখ্যা হইতো সমস্যা ছিল না, স্বাভাবিক নিয়ম। বাট এখন উপরে ছোট, তো উপরে ছোট থাকলে নিয়মটা কি, উপরে ছোট থাকলে নিয়ম হচ্ছে আমি যে সংখ্যা পদ্ধতিতে কাজটা করছি ওই সংখ্যা পদ্ধতির বেজ অবশ্যই উপরেরটার সাথে যোগ করে দিতে হবে। তো যোগ করলে এখন কত হয়, উপরে 8 আর 4 12, তাহলে 12 থেকে 6 গেলে কত, 6। এখন আসি কয়বার করছি, উপরে যোগ একবার, 1 নিচে এনে এখানে 0 আছে, 0-এর সাথে যোগ করে দিলে 1 হবে, তাহলে 1 থেকে 1 গেলে 0। এইভাবে আমাকে অক্টালের কাজটাও করে ফেলতে পারবো। আমরা যদি আরও সংখ্যা দেখি, 1 4 6, এই ডিজিট থেকে আমরা যদি 8 বিয়োগ করি, দেখো এক্ষেত্রে কি নিয়মটা হয়। এক্ষেত্রে সেম নিয়ম, আমরা যদি লক্ষ্য রাখি আমাদের এইখানটাতে যে নিয়মটা হয়েছে, উপরে হচ্ছে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, উপরে যদি ছোট নিচে যদি বড় হয় উপরেরটার সাথে বেজ যোগ করব, অর্থাৎ 8 যোগ করব। তাহলে এখন উপরে কত হয়ে গেছে, 8 আর 6 14, 14 থেকে 8 গেলে কত থাকে, তোমার 14 থেকে 8 গেলে থাকে 6। এখন আসি এই 6 থাকে। এখন আসো এই কয়বার যোগ করেছি বেজ, একবার, তাহলে এই এককে আমি বাম পাশে নিচে এনে যোগ করে দিলে এখন নিচে কত হয়ে গেছে বলতো, আগে ছিল 8, এখন নিচে যেহেতু আমার বেজ আরেকবার যোগ করেছি তাহলে এখন নিচে হয়ে গেছে 9, বাট উপরে আবার 4, এটা ছোট, তাহলে উপরেটার সাথে আবার কি যোগ করতে হবে, বেজ যোগ করতে হবে, তাহলে উপরে হয়ে গেছে 12, তাহলে 12 থেকে 9 গেলে কত থাকে 3। আবার একবার উপরে করেছি, 1 এর পাশে এনে নিচে দিব, 1 থেকে 1 গেলে 0। এইভাবে আমাদের অক্টালেরও বিয়োগটা সম্পূর্ণ করা যায়। তো যে কোনো নোটের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 01830393505। আমি চেষ্টা করবো তোমাদেরকে রেসপন্স করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আমার প্রায় অলমোস্ট দীর্ঘ শিক্ষকতা পেশা আজকে 10 বছর। এসএসসি ইন্টারমিডিয়েটে ধরো এসএসসি দিয়ে স্টুডেন্ট পড়ানো শুরু করছি, বাট প্রফেশনালি ইন্টারমিডিয়েটে স্টুডেন্ট পড়াচ্ছি আজকে 8 বছর যাবৎ। লম্বা একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু জানি। তোমরা দোয়া রাখবে আমার জন্য, এবং আমি চাই তোমরা যদি ভালো রেসপন্স করো, তোমাদের যদি সৎ উদ্দেশ্য থাকে, অবশ্যই আমি তোমাদেরকে সেভাবেই পারি সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো তার জন্য তোমাদের আগ্রহটা আমাকে দেখাতে হবে, আগ্রহটাই হচ্ছে বড় বিষয়। তো ওকে, এরপরে আমরা যদি ধরো বাইনারি বিয়োগ, দেখো বাইনারি বিয়োগের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য, যেটা আমাদের এর আগেও আমরা, অর্থাৎ বোর্ডে যখন আসছে বা আসে অনেক সময় আমরা পারি না। তো বাইনারি বিয়োগ কেমন কেমন জানি কি হাতে আছে মাথায় আছে, নো নিড, কোনো দরকার নেই। দেখো আমাদের যদি একটা বাইনারি বিয়োগ করি, বাইনারিতে আমরা জানি বাইনারি নিয়মটা হচ্ছে 1 0 0 1 1। দেখো সেম নিয়ম, আমি তোমাকে একটা নিয়ম শিখেছি না, ওই নিয়মটা দিয়ে তুমি সব করতে পারো। দেখো উপরে কি ছোট, তাহলে বেজ যোগ করতে হবে, বাইনারি বেজ কত 2, এখন উপরে কত হয়েছে 2 হয়ে গেছে, 2 থেকে 1 গেলে 1, শূন্য সিস্টেম। এখন আসো যেহেতু উপরে পরে কয়বার করছি, একবার, 1 নিচে এসে নিচেরটার সাথে যোগ হবে, এখন নিচে কত হয়ে গেছে 2, উপরে তো আবার ছোট বেজ, তাহলে উপরে আবার 2 যোগ করতে হবে, তাহলে 2 এর সাথে 0 গেলে কত হবে, 2 থেকে 2 গেলে নিচে 2 উপরে 2 0। আবার যেহেতু 1 যোগ করেছি, 2 যোগ করেছি উপরে বেজ, তারপর এটা আবার কোথায় আসবে, নিচে আসবে, 1 নিচে আসবে, 1 থেকে 1 গেলে 0। আর এগুলো কিছু নেই, তার মানে এগুলো অটোমেটিক নিচে বসে যাবে।
তো এভাবে আমরা যে কোনো ধরনের আরও যদি বিয়োগগুলো দেখি, যেমন ধরো 0 0 0 1 1 1 1, দেখো তো 1 খেলে 1 থেকে 1 গেলে 0, এবং 0 থেকে 1 যায় না, তার মানে উপরে ছোট, তার মানে এখানে আমরা বেস যোগ করব। তাহলে 2 থেকে 1 গেলে এইবার 1, কয়বার বেস যোগ করছি উপরে? নিয়মটা দেখো, যতবার বেস যোগ উপরে বেস যোগ করব একবার সাথে একবারই হয় বিয়োগের সাথে, যার জন্য আমরা বাম পাশে 1 লেখাটা 1 নিচে যোগ করব। তাহলে নিচেরটার সাথে যোগ করলে হবে, এখানে হচ্ছে এখন 2। তাহলে এখন এই যে দেখো, এই যে নিচে এখন 2 বার যায় না, উপরে ছোট সংখ্যা, তাহলে আবার উপরে 2 বেস যোগ করবো, নট 2 বেস। এখন দশমিকে আমরা 10 যোগ করেছি, অক্টালে 8 যোগ করেছি, তাহলে বাইনারিতে কত যোগ করবো? 2 যোগ করবো। তাহলে 2 থেকে 2 গেলে 0। আবার এই বাম পাশে এসে নিচে 1 যোগ করবো, তাহলে নিচেও এখন হয়ে গেল তোমার 2, আর উপরে আবার 0 ছোট সংখ্যা, আবার উপরে 2 যোগ করবো, 2 থেকে 2 গেলে 0, আবার এই 1 নিচে চলে আসবে। মনে রাখবে যোগের ক্ষেত্রে উপরে 1 বাম পাশে ঘরে এসে উপরে মাথার উপরে যোগ হয়, আর বিয়োগের ক্ষেত্রে বাম পাশে নিচের ঘরে এসে যোগ হয়। তো বিয়োগ করলে এখানে হবে 0। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে দেখো আমরা যে কোনো ধরনের বিয়োগ আমরা একেবারে খুব ইজিলি করতে পারি। তো এখানে আসলে ওই যে হাতেটাতে এইভাবে মানে শিখলে কি হয়, তুমি ধরো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে, ওই গণ্ডিটা ফের হতে পারবে না। তো আমি বলবো যা শিখো, যাই শিখবে নিয়ম ধরে ধরে শিখবে। তো একইভাবে আমরা হচ্ছে তোমার হেক্সাডেসিমেলে করতে পারি। হেক্সাডেসিমেলে একেবারে সেম নিয়ম আমরা কাজটি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের সৎ উদ্দেশ্য থাকতে হবে। আর যদি তোমাদের কখনো পড়াশোনা করতে ইচ্ছে না করে, ভালো না লাগে, সবসময় বাবা মার কথা চিন্তা করবে যে ওনারা আমাদেরকে কত কষ্টে কীভাবে অর্থ দিচ্ছে, সেই অর্থের বিনিময়ে আমরা পড়াশোনা করছি। আমাদের অনেকের বাবা বিদেশ থাকে, কষ্ট করে টাকা দিচ্ছে, অনেকের বাবা বিভিন্ন মাঠে ঘাটে চাকরি করে, মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান রয়েছে, এখন মাঠে ঘাটে যারা কাজ করে তারা রয়েছে, এখন তাদের ছেলে মেয়ে তোমরা অনেকেই রয়েছে। আমি সাজেস্ট করবো তোমরা মনোযোগ সহকারে যদি পড়াশোনা করো, সৎ উদ্দেশ্য থাকে, আমিও ইনশাআল্লাহ আমার কাজের স্পিডটা আরও বেড়ে যাবে। তো তোমাদের উপকার করতে পারলেই আমার সার্থকতা। দোয়া রাখবা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।